নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য আবার এলাম লাইভে। আজকে আমি মূলত ওয়েস্ট বেঙ্গলে শুভেন্দু অধিকারীর যে সরকার এসেছে, যে বিজেপি সরকার এসেছে, সেই বিজেপি সরকার রিসেন্টলি যে আইনগুলো করেছে সেটা নিয়ে কিছু কথা বলবো। এর মধ্যে কয়েকটা আইনের সঙ্গে আমি সহমত। যেমন মন্দির অথবা মসজিদেই যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান করতে হবে, সেটা হলো পুজো করাই হোক কি নামাজ পড়াই হোক, সেটা মন্দির অথবা মসজিদের মধ্যে করতে হবে, আর বাইরে এসে করা যাবে না। এমনিতে আমরা জানি যে শুক্রবার দিনের যে নামাজ, যেহেতু অনেক মুসলিমরা পড়ে, ইন জেনারেল যত মুসলিমরা প্রতিদিন পড়ে তার থেকে অনেক বেশি মুসলিমরা শুক্রবারেরটা পড়ে, এবং এই জন্যে শুক্রবারের দিন যে কোনো মসজিদেই এমনিতে যা লোক হয় তার থেকে অনেক বেশি লোক হয়ে থাকে, এবং সেই জন্য মসজিদে বাইরে চলে আসে। এখন সেই জন্য শুক্রবার দিনকে খানিকটা আলাদা করা যেতে পারত, কিন্তু যাই হোক, আমরা জানি যে শুভেন্দু অধিকারী যে সরকার মূলত অ্যান্টি মুসলিম একটা সরকার। এরা অ্যান্টি মুসলিম প্রোপাগান্ডা করেই ক্ষমতা এসছে, এবং যে মুসলিম বিরোধী কাজকর্ম করে যে সাধারণ হিন্দুদের যে এন্টারটেনমেন্ট দিচ্ছে, সেই এন্টারটেনমেন্টটাই এদের পপুলারিটি বৃদ্ধি করে। খুব নির্মম সত্যি, কিন্তু এটাই আমাদের সমাজের রিয়েলিটি। তো যাই হোক, কিন্তু এমনিতে যে কোনো দিন যে কোনো সময় যদি অতিরিক্ত পরিমাণে লোক হয় মন্দির অথবা মসজিদে, এবং সব সময় যদি কিনা যে রাস্তাটা একেবারে হয়ে থাকে, একেবারে যে জ্যাম হয়ে থাকে, সেটা তো ঠিক নয়। সুতরাং আমি মনে করি যে সরকার যদি ঠিকঠাক হতো, তাহলে শুক্রবার দিনকে শুধুমাত্র স্পেশাল একটা সুবিধা দিয়ে অন্য সব দিনের জন্যই হলো যে মন্দির অথবা মসজিদে এরকমভাবে যে লোক যেন ওভারস্পিল না করে, একেবারে রাস্তায় চলে না আসে, সে ব্যবস্থা করা। অ্যাজ এ হোল ঠিক আছে, চলো। এছাড়া আরেকটা কথা বলা হয়েছে যে লাউড স্পিকারে মন্দির থেকে অথবা মসজিদ থেকে কিছু করা যাবে না। তার মধ্যে একটা আজানের সময় আমরা জানি সাধারণত মসজিদে যে লাউড স্পিকারে একটা আওয়াজ দেয়, তো সেটা আর করা যাবে না। তো এটা আমার মনে হয় এভাবে করা যেতে পারতো যে পুরো নামাজটা না পড়ে যদি অ্যাটলিস্ট অ্যালার্টের সুযোগটা দেওয়া হতো, এখন অমুক নামাজ হবে, এখন ফজরের নামাজ হবে, এরকম অ্যানাউন্সমেন্টটা অ্যাটলিস্ট অ্যালাউ করা হতো, তাহলে অনেকটা ভালো হতো। যাই হোক, সেটা হয়নি। সেরকমই ধরা যাক, যখন কোনো একটা পুজো হচ্ছে, অ্যানাউন্সমেন্টটুকু যদি লাউড স্পিকারে অ্যালাউ করা হতো তাহলে অনেকটা ভালো হতো, কিন্তু লাউড স্পিকারে অতিরিক্ত সময় ধরে অতিরিক্ত সাউন্ড বাজানো, সেটা কখনোই ঠিক নয়। সেটাও মোটামুটিভাবে আমি সমর্থন করলাম। এছাড়া আমি দেখলাম যে অজস্র হকার ভাই যারা আছে, যারা কিনা বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে থাকে, এবং এমনকি ইন্ডিয়ান রেলওয়েজের যে সম্পত্তি সেখানেও থাকে, সেখানেও আমি দেখলাম যে প্রচুর হকার ভাইদের উঠিয়ে দেওয়া হচ্ছে। এখন এর থেকে প্রথম জিনিস যেটা বুঝতে হবে, এই যে বিজেপি সংখ্যালঘু বিদ্বেষ দেখায়, মুসলিম বিদ্বেষ দেখায়, মুসলিম বলতে কি? আসলে মুসলিম বলতে কোন মুসলিম? মুসলিম বলতে কি ওয়াসি অথবা আমাদের যে নৌশাদ অথবা ক্যাটরিনা কাইফ, জিনাত আমানদের মতো মুসলিম? তা নয়। মুসলিম বলতে হলো গিয়ে যে গরিব মুসলিমদের বোঝায়। অর্থাৎ মুসলিম বলতে যারা কিনা সমাজের কিনা প্রান্তিক মানুষ, তাদের একটা মেটাফর হিসেবে বোঝায়। তো বিজেপি যখন বলে সমগ্র হিন্দু জাতিকে যে হলো যে মুসলিম খেদাও, এবং হিন্দুদের বর্তমানে আমি যা দেখছি যে ওয়েস্ট বেঙ্গলের প্রায় 70% বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি তো কোনো যে নতুন পার্টি নয় যে আমি এটা কেমন আমি জানতাম না। অন্যান্য রাজ্যে তারা প্রচুর পরিমাণে মুসলিম বিদ্বেষী অ্যাক্টিভিটি করেছে, অজস্র নোংরা কাজ করেছে। তো সেগুলো দেখেই এদেরকে 70% হিন্দু ওয়েস্ট বেঙ্গলে ভোট দিয়েছে। মানে যদি এই ভোট ঠিক হয়ে থাকে তো, কারণ ইভিএম নিয়ে অনেক কথা আছে, প্রচুর মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, প্রচুর বৈধ ভোটারকে। সুতরাং এই ভোটের আদৌ বৈধতা আছে কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু যদি আমি ধরে নিই যে
ঠিকঠাক যে ভোটের কাউন্টিং হয়েছে, তাহলে 70% ওয়েস্ট বেঙ্গলের হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। তো তার মানে তারা মুসলিমদের এগেনস্টে যে অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন রাজ্যে বিজেপি চালিয়েছে ওটা দেখে তাদের নিশ্চয় আনন্দ হয়েছে, অথবা তারা ওগুলোকে সমর্থন করে, সেই জন্যই বিজেপিকে ভোটটা দিয়েছে। তো বিজেপিকে এই যে ভোট তারা দিয়েছে, তারা এটা বুঝতে পারেনি যে মুসলিম পেটাও মানে শুধু মুসলিম পেটাও নয়, মুসলিম পেটাও মানে সমাজের প্রান্তিক মানুষকে পিটাও। এটা তারা বুঝতে পারেনি। এটা হলো যে বিহারি হকার যারা, ওরাও বোঝেনি, বাঙালি হিন্দু হকার যারা, ওরাও বোঝেনি। এরা সবাই আবেগে হলো যে মানে যে বিজেপিকে সমর্থন করেছে। তো যাই হোক, এ বিষয়ে আমি বলতে পারি অবাঙালি হকার যেখানে আছে, অবাঙালি বলতে যারা কিনা ওয়েস্ট বেঙ্গলে বাইরে থেকে আসা হকাররা আছে, এদেরকে যে উচ্ছেদ করা হয়েছে সেটা আমি পুরোপুরি সমর্থন করি। কারণ এরা অন্য জায়গা থেকে এসছে, এদের প্রতি আমি যথেষ্ট পরিমাণে যে সিম্প্যাথেটিক। তারা হয়তো গরিব মানুষ, তারা কি করবে, কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল তো এত উন্নত দেশ নয় যে যে নিজেদের সবাইকে পুরোপুরি খাইয়ে ফেলেছে, নিজেদের সবাই খুব ভালো আছে, এবার এক্সট্রাটা আমি অন্যকে দেব, এরকম অবস্থায় ওয়েস্ট বেঙ্গল নেই। তো তো যে জায়গায় অবাঙালিরা বসছে সে জায়গায় অনায়াসে একটা বাঙালি হকারকে জায়গা দেওয়া যেতে পারে, যাতে সে খেতে পারে ঠিকঠাকভাবে। তো আমি তখনই অপর মানুষের প্রতি আমি সিম্প্যাথেটিক হতেই পারি, অন্য জাতির মানুষের প্রতি, আউটসাইডারদের প্রতি, বহিরাগতদের প্রতি, এবং আমি অবশ্যই সিম্প্যাথেটিক, কিন্তু আমি কখনোই যে নিজে না খেতে পরকে খাওয়াবো না, তাই না? তো সুতরাং আমি সবসময় আগে আমার যে ঘরের যে হকার, প্রথমে দেখবো সে বাঙালি কিনা, সে যাতে খেতে পারে, তারপর আমি দেখবো সে কিনা যে ওয়েস্ট বেঙ্গলের যে লোক কিনা, সে অবাঙালি হতে পারে, এখানে প্রচুর উর্দুভাষী যে ওয়েস্ট বেঙ্গলের লোক আছে ওরা কিনা, সেটা আমি দেখব। কিন্তু বিহার, রাজস্থান, ইউপি অন্য রাজ্য থেকে এসে এখানে কেউ মেউ করে যাবে, সেটা আমি কখনোই দেখব না। মানে আমি তার প্রতি সিম্প্যাথেটিক হব, কিন্তু আমি এর পক্ষে থাকবো না। আমি মনে করব যে তাকে সরিয়ে দিয়ে কোনো একজন বাঙালি অথবা পশ্চিমবঙ্গে বসবাসকারী উর্দুভাষী অথবা নেপালি ভাষীকে যদি জায়গা দেওয়া হয়, আমি রিলেটিভলি তাকে হলো গিয়ে এলুট করব। তো যাই হোক, শুভেন্দুবাবুর কাজকর্মের জন্য অনেক জায়গা থেকে অবাঙালি মানে বহিরাগত হকাররা হটে গেছে, সেটা একদিক থেকে ভালো। কিন্তু উনি এখনও অবধি বড়বাজারে কোনো অ্যাকশান নেননি, সেখানে প্রচুর পরিমাণে বহিরাগত হকাররা আছে, আমরা এটা দেখছি, আমরা এটা খেয়াল রাখছি। আমার নিজের ধারণা উনি একটা হাতও দিতে পারবেন না, কারণ শুভেন্দু অধিকারীর সরকার পুরোপুরি গুজরাটি মারোয়ারি পুঁজির চাটা সরকার, গুজরাটি মারোয়ারি পুঁজি নিয়ন্ত্রিত সরকার। তো শুভেন্দু অধিকারী যে বড়বাজারের হকারদের কিছুই করতে পারবেন না। শুনলাম নাকি তাদের 1 ফুট পিছিয়ে যেতে বলেছে। তো 1 ফুট পিছলে তো হবে না, অন্যান্য হকারদের যেমন বের করে দেওয়া হয়েছে সেখান থেকে বের করে দিতে হবে। সবে সবে এসছেন, এখনই তো কিছু বলা হবে না, এবং আমরা অবশ্যই যে ওয়াচ করব, যত সময় এগোবে তত আস্তে আস্তে কথাগুলো আসবে। তো যাই হোক, কিন্তু অনেক জায়গায় আমি দেখলাম বাঙালি হকার হটিয়ে দিয়েছে, তাতে আমি অত্যন্ত যে দুঃখিত। অ্যাজ এ হোল একজন যে মধ্যবিত্ত মানুষ, যে কিনা যে ট্রেন জার্নি করে হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, তো স্বাভাবিকভাবেই মানে হতেই পারে যে ট্রেন থেকে নেমে তার হয়তো খিদে পেয়েছে, অথবা নিজে বাড়ি থেকে ট্যাক্সি করে বা বাসে করে সে হয়তো রেলওয়ে স্টেশনে গিয়ে তার খিদে পেয়েছে। তখন সে যে খাবারটা খায়, সাপোজ যে ডিম টোস্ট খায়, অথবা ব্রেড অ্যান্ড বাটার খায়, অথবা হয়তো একটুখানি যে তোমার যে লুচি পরোটা খায়, সঙ্গে একটু চা খায়, এই জিনিসগুলো 20 থেকে 30 টাকার মধ্যে কিন্তু সে অনায়াসে পেয়ে যায় এই সমস্ত হকারদের জন্য। তো মানে সেটা সে বাঙালিও হতে পারে, অবাঙালিও হতে পারে, কিন্তু অজস্র মধ্যবিত্ত মানুষ যাদের কিনা 50,000 টাকা থেকে 1 লাখ টাকা ইনকাম, এরা কিন্তু মোটামুটি এদের থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা সার্ভিস পেয়ে থাকে, অত্যন্ত অল্প টাকায় খুব গুরুত্বপূর্ণ কিছু খাবার। যেমন ধরা যাক যে ডিম টোস্ট, একটা খেলে মোটামুটি পেটটা ভরা থাকে, অথবা বাপুজির একটা কেক আর একটু চা, খুব কম টাকায় কাজ হয়ে যায়, এরকম খাবার আমরা পেয়ে যাই। তার মানে এই নয় যে আপনি মন জিনিস থেকে কিছু কিনবেন না, কি ধরা যাক যে মিও আমরে থেকে কিনবেন না, আপনি হয়তো সপ্তাহে 1 দিন ওখান থেকে খেলেন, সেখানে হয়তো একটা বার্গার খেলেন 100 টাকা দিয়ে, 80 টাকা দিয়ে, হতেই পারে একদিন খেলেন, কিন্তু অধিকাংশ দিনই আপনি কিন্তু 20 টাকা দিয়ে যে ডিম টোস্টটা খান,
এটা কিন্তু এই হকারদের কাছ থেকেই খান। এই হকাররা হতে পারে বাঙালি, হতে পারে অবাঙালি, হতে পারে বহিরাগত। যদি বহিরাগত হয় আমি হাত জোর করে বলবো আপনি চলে যান, কারণ এখানে একটা বাঙালিকে করে খেতে দিন। কারণ আমাদের বাঙালিরা অত তো পয়সাওয়ালা নয়, আগে নিজেদের খাওয়াই, তারপর আমি আপনাকে খাওয়াবো। কিন্তু সে অবশ্যই একটা সার্ভিস দেয়। কিন্তু আমি অবাক হয়ে দেখছি যে মধ্যবিত্তরা 50,000 থেকে 1 লাখ টাকা রোজগার করে, এরা খুব অদ্ভুতভাবে এদের থেকেই সার্ভিস পায়, কিন্তু এদেরকে হটিয়ে দেওয়া নিয়ে তাদের খুব আনন্দ। এটা কেন? এটার একটা হতে পারে যে মধ্যবিত্ত, মানে বাঙালি মধ্যবিত্ত হলো হাবাগোবা ক্যাটাগরির। এরা এরা ঠিকঠাক হলো চিন্তা ভাবনা করতে পারে না, তাদের গুছিয়ে চিন্তা করার ক্যাপাসিটি নেই। এটা তো নেই, সেটা আমরা এমনিও বুঝতে পারি যে তারা ঠিকঠাক চিন্তা ভাবনা করতে পারে না, তাদের আইকিউ অত্যন্ত লো। মোটামুটি তারা যে পড়াশোনা করে সাধারণত যে মুখস্থ করে এক্সামগুলোকে পাস করে তারা একটা হয়তো ডিগ্রি পায়, তারপর প্রাইভেট সেক্টর হলে ওই নানা ধরনের যে নেটওয়ার্কের থ্রুতে চাকরি পায়, আর যদি সরকারি চাকরি পায় তাহলে ওই মুখস্থ বিদ্যার জোরেই সরকারি চাকরি পায়। তো এই যে এই ক্লাসটা এতটাই মানে যে লো আইকিউয়ের, যে ওরা নিজেরাই সার্ভিস পায় যাদের কাছ থেকে, ওদের হটিয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে সে আনন্দিত। তার মানে আগে যেখানে আমি হয়তো 5 দিনে 4 দিনই আমি হয়তো যে 20 টাকার যে ডিম টোস্ট অথবা লুচি তরকারি খেতাম, এই জায়গাটাতে এখন যে আমাকে এই 5 দিনও হলো গিয়ে যে বার্গার খেতে হবে, এই বুদ্ধিটুকু এদের নেই। ও যাই হোক, এদের অজস্র কাজকর্ম দেখলেই বোঝা যায় যে যে এদের আর কি যে বুদ্ধি খুব কম। তো সেটা মিলিয়ে এরা একটা যে নির্বোধের মতো আচরণ করছে, তারা খুব আনন্দিত। যাই হোক, এটা বললাম যে যদি বাঙালি হকার হয় আমি তার উঠিয়ে দেওয়ার বিরোধী, আর যদি অবাঙালি হকার হয়, বিশেষ করে বহিরাগত হকার হয়, অন্য রাজ্য থেকে আসা হকার হয়, এখানে থাকা অনেক অবাঙালি আছে, বিশেষ করে উর্দুভাষী এবং নেপালি ভাষী, এদেরকে আমি এখানকারই মানুষ মনে করি, কিন্তু বাঙালিদের মতোই, কিন্তু বিশেষ করে হিন্দি ভাষীরা যারা বিহার ইউপি থেকে আসছে বা রাজস্থান থেকে আসছে, এদেরকে হটিয়ে দিয়ে একদম ঠিক কাজ হয়েছে। আশা করব বড়বাজার থেকেও এদেরকে হটানো হবে। তবে আমি জানি শুভেন্দুবাবু পারবেন না, কারণ শুভেন্দুবাবু তো এদের হাতের যে পুতুল। যাই হোক, যদি করেন তো ভালো। সবসময় আমার যে ধারণা ঠিক হবে তা তো না, ভুলে হতে পারে। তো যাই হোক, এই দুটো মানে এই কটা কাজ আমি দেখেছি, যে কাজগুলোকে আমার মনে হয় মোটের ওপর ঠিক আছে, চলো অ্যাকসেপ্টেড। কিন্তু এর পরে যেটা আসে সেটা হলো যে বেআইনি ভাবে যে সমস্ত প্রপার্টি তৈরি করা হয়েছে অথবা বাড়ি তৈরি করা হয়েছে, কলকাতা এরকম প্রায় 1000টা প্রপার্টি কিছুদিন আগেই কলকাতা পুরসভা, মানে তৃণমূলের আমলেই রিলিজ করেছিল প্রপার্টির নাম। এগুলো প্রচুর জায়গায় আছে। তো কলকাতা একটা আনপ্ল্যান্ড শহর, এবং এখানে অজস্র আনপ্ল্যান্ড ওয়েতে ইললিগাল কনস্ট্রাকশন রয়েছে। বিষয়টা হলো যে সব কটা বাড়ি কি শুভেন্দু অধিকারী বাপের ক্ষমতা আছে ভাঙার? অ্যান্সার হলো একদমই ক্ষমতা নেই। এটা ইম্পসিবল একটা জিনিস, একদম ইম্পসিবল একটা জিনিস যে তুমি সমস্ত ইললিগাল প্রপার্টিগুলোকে ভেঙে দেবে। এটা কিন্তু উদ্দেশ্যও নয়। ধরো যে বড় বাজারে ইললিগাল প্রপার্টি আছে, ওগুলো কিনা মারওয়াড়ি গুজরাটিদের, মানে হাত দেওয়া তো দূরের কথা, হাত দেওয়ার কথা কল্পনাই করতে পারবে না শুভেন্দু, কারণ ওদেরই পুতুল হিসেবেও বসেছে। ওটা ছেড়ে দিন, অজস্র হলো যে অজস্র জায়গা আছে মানে কলকাতার অলিতে গলিতে যেখানে কিনা বিল্ডিং উঠে গেছে ঠিকঠাক প্ল্যানিং না মেনে। ওখান থেকে আমি যদি মানুষকে হটিয়ে দিই, তারা হয়তো সেখানে ফ্ল্যাট কিনেছে 40 লাখ টাকা 30 লাখ টাকা দিয়ে, তাকে আমি হটিয়ে দেবো? এত বড় বুকের পাটা ওনার নেই, উনি সব ফালতু কথা বলছে, কিচ্ছু হবে না। কিন্তু যেটা হবে সেটা উর্দুভাষী অঞ্চলগুলোতে, মূলত যে মুসলিম অঞ্চলগুলোতে মাঝে মাঝে এই বলে তারা অ্যাটাক করবে, তারা বুলডোজার চালাবে, ওগুলোকে যে টিভিতে দেখাবে, এবং ওটা একটা এন্টারটেনমেন্ট হবে এই 70% হিন্দুদের, যারা হলো যে বিজেপিকে ভোট দিয়েছে, এবং বিজেপি যে অন্য কোনো সার্ভিস যে দিচ্ছে না, ওটা এই সমস্ত এন্টারটেনমেন্ট থেকে যে সম্পূর্ণভাবে যে ভুলে যাবে। ধরা যাক আরও একজনে বাড়ি ভেঙে দিয়েছে, সে বাড়ি ভাঙার এগেনস্টে যখন প্রোটেস্ট করবে, তখন সে প্রোটেস্টারকে পুলিশ পিটাবে, যখন পিটাবে তখন বলবে কেমন দিল, সাবাস,
এই যে আনন্দটা, এই এন্টারটেনমেন্টটা হলো কি অ্যাকচুয়ালি এই এন্টারটেনমেন্টটা যাতে মানুষকে দিতে পারে, এই জন্য মাঝে মাঝে শুভেন্দু সরকার এগুলো করবে, এর বেশি কিছু করার নেই। মানে সমস্ত ইলিগাল প্রপার্টি ভেঙে দেবো, এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছু না। মানে এগুলো যদি কেউ বিশ্বাস করে, তবে আমাদের মধ্যবিত্তরা খুব বিশ্বাস করে, বাঙালি মধ্যবিত্তরা, কারণ এদের আইকিউ তো লো। এরা যাদের কাছ থেকে 20 টাকার হলো যে ব্রেড অ্যান্ড বাটার খায়, ওদেরকেই মানে হটিয়ে দিলে আনন্দের নাচে। পরের দিন যে স্টেশনে নেমে খাবারটা পাবে না, বেশি টাকায় খাবার কিনতে হবে, এই বুদ্ধিটুকুও নেই। কারণ এরা নির্বোধ, এদের কথা ভেবে লাভ নেই, এদের এসব এন্টারটেনমেন্ট দিলেই হয়ে যাবে, এটা শুভেন্দু জানে। শুভেন্দুও তো খুব নিচ থেকে রাজনীতি করালো, খুব পোড় খাওয়া রাজনীতিবিদ, নন্দীগ্রামের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। কিষেনজির পরেই আমি শুভেন্দুকেই রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে, এরপর আমি মমতাকে রাখি। শুভেন্দুর ওই সময় খুব গুরুত্বপূর্ণ রোল ছিল, খুবই যে ব্রিলিয়ান্ট, খুব ভালো একটা রোল ছিল। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু শুভেন্দু জানে যে মানুষকে কিভাবে মজিয়ে রাখতে হয়। যেমন কিন্তু যে মমতা ব্যানার্জিও জানতো যে আমি কন্যাশ্রী, তারপর হলো গিয়ে কি ভাণ্ডার যেন ছিল, লক্ষ্মীর ভাণ্ডার, এসব আমি যদি দিয়ে থাকি তাহলেই হয়ে যাবে। এই জন্যই মানে মমতা ব্যানার্জিকে এমনি এমনি তো ইলেকশনে হারানো গেল না। 34 লাখ লোককে, যারা বৈধ ভোটার, তাদেরকে জোর করে ভোট দিতে না দিয়ে, তারপরেও হয়তো ইভিএমে কারচুপি করে, ওটা আমি শিওর নই কিন্তু শোনা যাচ্ছে, জিতেছে। এর মানে কারচুপি করেই তো জিততে হলো। তো শুভেন্দু এটা জানে, মানে শুভেন্দু তার মানে বুঝেছে যে মমতার এই স্ট্র্যাটেজিগুলো ঠিক, ওর এই স্ট্র্যাটেজিগুলোতে কাজ হয়, যে এই জন্যেই আমরা এমনি এমনি মমতাকে হারাতে পারিনি। এমনি যদি সে হারিয়ে দিত মমতাকে, সে কখনোই যে লক্ষ্মী ভাণ্ডারটা অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে দিত না। শুভেন্দু এবং এন্টায়ার বিজেপির টিম ইনক্লুডিং নরেন্দ্র মোদী আর অমিত শাহ জানে যে মমতাকে আমরা ইলেকশনে হারাতে পারিনি, তাকে আমরা জোর করে 34 লাখ বৈধ ভোটারকে আটকে রেখে ইভিএমে কারচুপি করে তারপর আমাদের জিততে হয়েছে। এর মানে তারা জানে যে মমতা ব্যানার্জি অত্যন্ত খারাপ শাসক হওয়ার পরেও, খারাপ প্রশাসক হওয়ার পরেও শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জোরে সে ইলেকশনে জিতে যাচ্ছিল। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব আছে। অতএব যে লক্ষ্মীর ভাণ্ডারকে ডাবল করে দিয়ে অন্নপূর্ণার ভাণ্ডার সবাইকে দিতে থাকো, কোনো অসুবিধা নেই। এবার একটা কথা ভাবুন, যে ছেলেটা হকারি করে খাচ্ছে, ওর কাজটাকে শেষ করে দিল, সেটা নাকি খারাপ কাজ। আর কোনো কাজ না করে সরকারের কাছ থেকে মহিলাদেরকে 3000 করে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, এটা নাকি খুব ভালো কাজ। এটা কি সেন্সে ভালো? একটা দিকে ভালো কেউ বলতে পারে যে এতে কিছু মানুষের হাতে কিছু টাকা যায়, এই মানুষটার কিছু যে লাভ হয়, তো বা এই মানুষগুলো খুবই দরিদ্র, সামান্য কিছু টাকা দিলে ওষুধ কিনতে পারে, ওই পারে, সামান্য বিষয়, খুবই লাভ হয়। আবার কেউ বলতে পারে এতে এরা কিছু যে কেনাকাটি করে, এতে পারচেজিং পাওয়ার বাড়ে। এরকম হাতি ঘোড়া অনেক কথা বলা যায়। কিন্তু আমার কথা হলো, তাহলে একই কথা তো ওই হকারদের ক্ষেত্রেও সত্যি, একই কথা তো যারা ইলিগাল কনস্ট্রাকশন বানাচ্ছে ওদের ক্ষেত্রেও সত্যি। তাহলে ওগুলো খারাপ আর হলো গিয়ে এটা ভালো, এটা কেন হলো? কারণ সবটাই নির্ভর করছে কি করে আমি ভোট পাবো। যখন আমি হকার হটাচ্ছি তখন আমি হাততালি পাচ্ছি, যখন আমি ইলিগাল কনস্ট্রাকশন মুসলিম অঞ্চলে ভাঙছি আমি হাততালি পাচ্ছি, যখন আমি অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছি তখন আমি অজস্র গরিব যে মহিলাদের আমি জনসমর্থনকে কিনে নিচ্ছি। এর বেশি কিছু নয়। এরপর থেকে এই সমস্ত মহিলারা মানে, তাহলে শুভেন্দু মনে করছে যে মমতাকে এতদিন দিয়েছে মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য, এখন আমাকে দেবে, আমি তো যে দ্বিগুণ করে দিয়েছি। তো এরকম একটা আনপ্রোডাক্টিভ ওয়ে অফ রিসোর্স অ্যালোকেশন বিজেপি অ্যালাউ করছে। এবার আমি এর বিরোধী কি বিরোধী নই আমি তা বলছি না, কারণ এটার কিছু মানে হলো যে ভালো দিক আছে, কিছু অবশ্যম্ভাবী দিক আছে, আর কিছু যে খারাপ দিক আছে। প্রথমে আমরা ভালো দিকটা আমি বললাম, যে হলো যে গরিব মানুষ কিছু টাকা পেলে তার অসুখ বিসুখে সুবিধে, সে নিজেকে প্রোডাক্টিভ করতে পারে, সে একটু শিখতে পারে, সে হয়তো একটুখানি যে মোবাইল ব্যবহার করতে পারে, নিজের স্কিল বাড়াতে পারে, এগুলোর সুবিধে আছে। সে তার সন্তানের পেছনে খরচ করতে পারে, যেটা তার সন্তানকে প্রোডাক্টিভ করবে, এরকম কিছু সুদিক আছে। আরেকটা দিক অবশ্যই হলো যে পারচেজিং পাওয়ার বাড়বে সমাজটা। আচ্ছা, কিন্তু পারচেজিং পাওয়ার আমি যদি এরকম একটা অর্থনীতিতে
বাড়াই যেখানে কিনা সাপ্লাই পোটেনশিয়াল অনুযায়ী সাপ্লাইটা রিচ করতে পারছে না ডিম্যান্ডের অভাবে, তাহলে পারচেজিং পাওয়ার বাড়ানোর মানে দাঁড়ায়। কিন্তু আমাদের সোসাইটিগুলো অত্যন্ত গরিব সোসাইটি, এখানে চাহিদার অভাব আছে তা নয়, কারণ এখানকার মানুষ যে এত পরিমাণে সাপ্লাই করে যে চাহিদা নেই, এই জায়গায় আমাদের সমাজ এখনো পৌঁছয়নি। সেই জন্যই এই গল্পটা খুব একটা কার্যকর গল্প নয়, কিন্তু তবুও মানে ছোট ছোট অর্থে হলো, ছোট ছোট ক্ষেত্রে হলো এটা কিছু কাজে দিতে পারে। যেমন এই টাকাটা দিয়ে কেউ হয়তো ফুচকা খেতে পারে, তো ফুচকা আলার লাভ, কেউ হয়তো আশেপাশের যে দোকান থেকে চুড়ি কিনতে পারে, কিছু একটা ইলেকট্রনিক গ্যাজেটস কিনতে পারে, লাভ। চলো ক্ষমা না করে এটাও মেনে নিলাম, এটা ভালো। আচ্ছা, এটা একটা অবশ্যম্ভাবী দিক আছে। অবশ্যম্ভাবী দিকটা হলো আজকের দিনের যে অটোমেশন, আজকের দিনে এত অটোমেশন হয়ে গেছে ইন্ডাস্ট্রি আর সার্ভিস সেক্টরও, যে সবাইকে চাকরি দেব এই ধারণাটা আর সরকার অ্যাকসেপ্ট করতে পারছে না। এটা মনে রাখা দরকার। সোভিয়েত ইউনিয়নে যখন বিপ্লব হয়েছিল, সোভিয়েত ইউনিয়নের থিওরি ছিল আমি সবাইকে চাকরি দেব, চাকরিটা অধিকার। সেটা হলো গিয়ে যে রাষ্ট্রীয় চাকরি, একটা হলো যে রাষ্ট্রীয় চাকরি যে ধরনের চাকরিতে সম্মান আছে, নানা ধরনের সুবিধা আছে, মানে টিপিক্যাল যে এমপ্লয়ীদের সুবিধা সেগুলো থাকবে, অর্থাৎ কিনা অর্গানাইজ সেক্টরে চাকরি সবারই অধিকার। এবার যখন গ্লোবালাইজেশন এসে বলল যে না, এর ফলে টু মাচ হলো আনপ্রোডাক্টিভ চাকরি তৈরি হয়, আর মানে সরকারি সেক্টরের হয়তো যে লাগবে যেখানে 100 লোক, সে হয়তো নিয়ে আছে 400 লোক, 300 লোককে সে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে, এটা প্রচুর যে রিসোর্সকে হলো যে ভুল পথে ডাইভার্ট করে, এটা ভালো নয়। ঠিকটা হলো সবাই যাতে হলো গিয়ে যে বাজার থেকে আর্ন করে খেতে পারে, বিশ্ব বাজার থেকে, এটাই হলো যে গ্লোবালাইজেশনের মডেল। প্রত্যেকেই প্রোডাক্টিভ কাজ করবে, সরকার সবাইকে চাকরি দেবে এরকমটা নয়। এটা প্রাইভেট সেক্টরে চাকরি হতে পারে, কেউ হকারি করে হতে পারে, যেভাবে হোক সে করে খাও তোমরা। এটাই ছিল গ্লোবালাইজেশন। কিন্তু 2007-এর ক্রাইসিসের পরে, যে হলো বিশ্বজোড়া মন্দার পরে, আস্তে আস্তে করে এটা সবাই বুঝতে শুরু করে যে সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। কারণ গ্লোবালাইজেশনের যে সুফলটা আসলে চায়না, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড এরকম কিছু দেশের মধ্যেই মূলত কনসেন্ট্রেটেড। সাউথ আমেরিকা, আফ্রিকা, সাউথ এশিয়া ইনক্লুডিং ইন্ডিয়া, এসব দেশে খুব বেশি সুফল পৌঁছচ্ছে না। সুতরাং এই সমস্ত দেশ সবাইকে ওই রকম যে বিশ্ববাজার থেকে চাকরি দিতে পারবে এটা হবে না। তাহলে উপায়টা কি? তাহলে একদিকে এত অটোমেশন হয়ে গেছে গ্লোবালাইজেশনের ফলে, পৃথিবীর অধিকাংশ ইন্ডাস্ট্রি ওই চায়না, সাউথ কোরিয়া, জার্মানি, জাপানের মতো কয়েকটা দেশে। অন্য ইন্ডিয়া বা বাংলাদেশের মতো দেশগুলো যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করবে সম্ভব না, কারণ সেগুলো কম্পিট করতে পারবে না ওদের সাথে। সুতরাং চাকরি দেওয়ার জায়গাটা বড্ড কমে গেছে। তাহলে কি করা যেতে পারে? তাহলে হাতে হাতে যে টাকা যদি দিয়ে দাও, এই কনসেপ্টটা তখন থেকে শুরু হলো। এছাড়াও প্রথম বিশ্বে কনসেপ্ট এসছে, সেটা হলো যে ইউনিভার্সাল একটা অ্যাভারেজ ইনকাম দেওয়া, মানে যে একটা হলো যে মিনিমাম একটা ইনকাম যাতে সবার থাকে। তার কারণ মোটামুটি ধারণাটা অনেকটা কার্ল মার্কসের ধারণা, যে একটা সময় আস্তে আস্তে অটোমেশন এমন জায়গায় যাচ্ছে যে অধিকাংশ কাজই তো যে মেশিন করে দিচ্ছে, মানুষকে শুধুমাত্র ওই মেশিনের তৈরি করা জিনিসগুলোকে কনজিউম করতে হচ্ছে, তো মানুষকে বসিয়ে বসিয়ে কিছু টাকা দিয়ে দাও। এরকম হলো যে বিশ্বের উন্নত দেশগুলো করে থাকে, তারই একটা ছোটোখাটো একটা ভার্সন তৃতীয় বিশ্ব দেশগুলোতেও চলে, এর মধ্যে আমাদের দেশও রয়েছে। তো সেই হিসেবে এটা একটা ঐতিহাসিক অনিবার্যতা হিসেবেও ভাবা যেতে পারে। আর এর খারাপ দিকটা হলো, তুমি যদি এইভাবে হাতে হাতে টাকা দিয়ে দাও, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে কিনা সাপ্লাই, মানে যে সাপ্লাই কম চাহিদা বেশি, সেখানে যদি তুমি চাহিদা বাড়িয়ে দাও তাহলে ন্যাচারালি ইনফ্লেশন হবে। কারণ তুমি সবার হাতে টাকা দিলে কিন্তু তত পরিমাণে যে আউটপুট তুমি জেনারেট করতে পারলে না, তত পরিমাণে সাপ্লাই তুমি দিতে পারলে না। তাহলে কি হবে? তাহলে স্বাভাবিকভাবেই ইনফ্লেশন হবে। তোমার হাতে টাকা আছে, কিন্তু তুমি যখন বাজারে গেলে তোমার হাতের টাকাটা বেড়ে গেছে, কিন্তু তুমি যে মালগুলো কিনবে সেগুলোর পরিমাণ বাড়েনি। তাহলে কী হবে? যে মালগুলো বিক্রি হবে আগে যে টাকায় বিক্রি হতো তার থেকে বেশি টাকায় বিক্রি হবে, তার মানে ইনফ্লেশন দেখা দেবে। এটা হলো একটা জিনিস। এছাড়াও তুমি যদি হাতে হাতে টাকা দাও, তাহলে যেটা হবে সেটা হলো যে মানুষের যে কর্ম করার ইচ্ছাটা চলে যাবে। যে ধরা যাক একজন কাজের বউ, মানে সে হয়তো বিভিন্ন বাড়িতে যে খেটে রোজগার করে, সে হয়তো প্রতিটা বাড়ি থেকেই যে 3000 টাকা করে নেয়। ধরা যাক সে হয়তো 4টে বাড়িতে করে, তো মাসে তা 12,000 টাকা ইনকাম।
এছাড়া তার হয়তো স্বামীও টুকটাক হয়তো যে 20,000 টাকা ইনকাম করে, 32,000-এ তার জীবনটা ভালোই চলে যায়। এবার একটা মানুষের তো এত মানে হাড় ভাঙা পরিশ্রম করা তো কঠিন। সকালে এসে যাচ্ছে, কোথাও রান্না করছে, ঘর মুছছে, বাসন মাজছে, ঘর ঝাড় দিচ্ছে, আর তো কষ্ট হয়। এবার যখন অন্নপূর্ণার যে 3,000 টাকাটা পেয়ে যাবে অন্নপূর্ণার ভাণ্ডার থেকে, তখন তার মনে হতে পারে তাহলে একটা কাজ আমি কমিয়ে দিই। এই জিনিসটা আমরা দেখেছি বিশেষ করে যে গ্রাম বাংলাতে, যখন কিনা 100 দিনের কাজ জিনিসটা প্রকল্পটা ইউপিএ গভর্নমেন্টের আমলে, মনমোহন সিংয়ের ইউপিএ গভর্নমেন্টের আমলে শুরু হয়, তখন আমরা একটা সময়ের পর দেখেছিলাম যে 100 দিনের কাজের নামে যখন টাকা গ্রামের মানুষের হাতে দেওয়া হচ্ছে, তখন অনেক সময় সে আগে যতটা খাটতো তার থেকে কম খাটছে, এবং সেই জন্য এগ্রিকালচারাল প্রোডাকশনের যে সাপ্লাই আগের থেকে কমে যাচ্ছে। আবার তাদের হাতে টাকা এসছে বলে তারা বেশি টাকা তারা যে ইউজ করছে বাজারে, অথচ সাপ্লাইটা আগের থেকে কমে গেছে কারণ তারা আগের মতো খাটছে না। অতএব একটা ম্যাসিভ ইনফ্লেশন দেখা দেয়। এটা 2012-13 সালে আমার বেশ মনে আছে, একটা ম্যাসিভ ইনফ্লেশন হয়েছিল 100 দিনের কাজকেই তখন কিন্তু মূল হলো যে কাঠগোড়ায় বসানো হয়েছিল 2011-12-13, এবং এই ইনফ্লেশনটা একটা কারণ ছিল মনমোহন সিং সরকারের 2014-এ হারার জন্য। তো এই একই জিনিস এক্ষেত্রেও ঘটতে পারে, এবং মনে রাখা দরকার এখন কিন্তু আন্তর্জাতিক অবস্থা খুব খারাপ। আজকেও শুনলাম যে ইরান হলো কাতারের যে গ্যাসে অ্যাটাক করেছে। ইন্ডিয়া অধিকাংশ তোমার যে গ্যাস, তেল, কেমিক্যাল ফার্টিলাইজার আনে মূলত গালফ থেকে। তো এখন হরমুজ তো বন্ধ করে রেখেছে ইরান, সেখানে যুদ্ধ পরিস্থিতি, সেখানের যে অয়েল, কেমিক্যালস, ফার্টিলাইজার, গ্যাসের সাপ্লাই কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়াতে কম আসবে, গোটা বিশ্বজুড়েই কম আসবে, গোটা বিশ্বজুড়েই এগুলো দাম বেড়ে যাবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সমস্ত এফআইআইসগুলো, মানে বিদেশি বিনিয়োগকারীরা ইন্ডিয়া ছেড়ে পালিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার কোনো বিদেশি বিনিয়োগ নেই। তো যেহেতু বিদেশি বিনিয়োগ নেই, সেই জন্য ইন্ডিয়ার যে কারেন্সির চাহিদা কমে যাচ্ছে। ইন্ডিয়ার এক্সপোর্ট এমনিও খুব বেশি ছিল না, আর আর সমগ্র বিশ্বে যখন যুদ্ধ পরিস্থিতি, বিশ্বজুড়ে ইনফ্লেশন, তখন স্বাভাবিকভাবে এক্সপোর্ট বাড়ানোরও জায়গা নেই। তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পণ্য এবং সম্পত্তি কোনোটারই চাহিদা নেই। অতএব ইন্ডিয়ার যে কারেন্সির মূল্য হু করে কমছে। কারেন্সির মূল্য ডলার ভ্যালুতে কমে যাওয়ার অর্থটা হলো, আগে যেখানে ইউএস ডলার যেটা হয়তো মানে ইম্পোর্ট বিল যেটা, অর্থাৎ আমার যেখানে 100 টাকা আগে যত ইউএস ডলারের যে বিলটা হতো, এখন সেই ইউএস ডলারের বিলটা আরও বেড়ে যাচ্ছে, যেহেতু আইএনআরের যে ডিভ্যালুয়েশন হয়েছে। এবং সঙ্গে যুক্ত হয়েছে একটা গ্লোবাল ইনফ্লেশন, কারণ অয়েলের দাম এবং কেমিক্যাল ফার্টিলাইজারের দাম বেড়ে গেছে, এবং এটার জন্য এবং একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস তৈরি হচ্ছে। তো এর ফলে একটা ম্যাসিভ ইনফ্লেশন আসতে চলেছে, এবং এই ইনফ্লেশনটা কিন্তু এটার সঙ্গে আবার যে যুক্ত হবে। তো সুতরাং যখন ইনফ্লেটারি মানে একটা কিনা ইনফ্লেশনারি একটা কন্ডিশন আছে, সে সময় তুমি এত হাতে হাতে টাকা যদি দাও, তাহলে সেটা একটা খারাপ ইম্প্যাক্ট প্রডিউস করতে পারে। কিন্তু যাই হোক, শুভেন্দু অধিকারীরা বুঝেছে যে মমতা ব্যানার্জিকে এমনি এমনি হারানো যায়নি বিকজ অফ দিস লক্ষ্মীর ভাণ্ডার। অতএব উনি মমতা ব্যানার্জির পলিসিটাই ফলো করছেন। তো এটা হাস্যকর ব্যাপার যে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু বাঙালি মধ্যবিত্ত, ওয়েস্ট বেঙ্গলের বাঙালি মধ্যবিত্তরা জানতো না। ওরা ভেবেছিল যে অন্নপূর্ণার ভাণ্ডার বিজেপি না দিয়ে বিজেপি নাকি তাদের সরকারি কর্মচারীদের যে ডিএ বাড়াবে। এটা প্রথম কথা মধ্যবিত্তদের বুঝতে হবে, যদিও তারা মাথা ব্যবহার খুব কম করে, তারা খুব লো আইকিউয়ের জীব, কিন্তু তাদের এটা বুঝতে হবে যে হলো গিয়ে যে মধ্যবিত্ত ইন জেনারেল এমন কোনো কাজ করে না, এত টাকা রোজগার করে না, অথবা নিজের ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জায়গাটাও তার খুব কম, এবং সেই জন্যে সে এক্সট্রা টাকা উপার্জন করে না, যে টাকাটা সে কিনা কোনো পলিটিক্যাল পার্টিকে দিতে পারে, কারণ তার কাছে অত টাকা নেই, অথবা সে ট্যাক্স মারার জায়গাতেও নেই। সুতরাং কোনো পলিটিক্যাল পার্টিকে সে টাকা দিতে পারে না। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের মতো দেশগুলো যেহেতু খুব গরিব দেশ, এখানে মধ্যবিত্তর সংখ্যাটাও হলো কি গরিবদের থেকে কম। অতএব এদের যে ভোট ব্যাংকেরও গুরুত্ব অনেক কম। সুতরাং কোনো পলিটিক্যাল পার্টি একে ভোট ব্যাংক হিসেবেও গুরুত্ব দেয় না, আবার এর কাছ থেকে ফিন্যান্স পাবো এই জন্য গুরুত্ব দেবো এরকমটাও নয়। ধরা যাক যে গুজরাটি, মারোয়ারি যে পুঁজিপতিদের কাছ থেকে তারা ফিন্যান্স পায়, অতএব তাই গুরুত্ব দেয়। যে কোনো জাতির কর্পোরেট থেকে তারা ফিন্যান্স পায়, তাই গুরুত্ব দেয়। কিন্তু এই গুরুত্বটা
মধ্যবিত্তকে দেওয়ার কারণ নেই, সে দিতে পারে না। আবার যে গরিব মানুষের হলো যে বিশাল একটা না যে ভোট ব্যাংক আছে, করা যাক এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, হাতি ভাণ্ডার, ঘোড়া ভাণ্ডার, এগুলো এগুলো যে দেয়, এতে কি হয় যে মেয়েরা তাদেরকে ভোট দেয়, গরিব মানুষরা এতে আনন্দিত হয়, তাদেরকে ভোট দেয়। কিন্তু ডিএ বাড়ালে আর কটা ভোট পাবে? ডিএ বাড়ানোর থেকে অন্নপূর্ণা ভাণ্ডার বাড়ানোর ইয়েটা বেশি। এখানে যে ১,৫০০ টাকা বাড়িয়ে দিয়ে যে একটা ম্যাসিভ আনন্দ জেনারেট করতে পারবে গরিবদের মনে এবং তাদের ভোটটা নিতে পারবে, ডিএ ২০,০০০ টাকা বাড়ালেও অত আনন্দ জেনারেট মধ্যবিত্তদের করতে পারবে না। আর মধ্যবিত্তদের অত তো হলো সংখ্যা নেই। তো সুতরাং যে গণতন্ত্রে এই ক্লাসটা কোনোদিনই কিছু ঠাবে না। তো এটাই এখন অবধি এই ক্লাসটা বুঝে উঠতে পারেনি। এটা সহজ জিনিস, কিন্তু তারা এখনও বোঝেনি। তারা এটা ভেবেছিল মমতার এগেনস্টে বিজেপিকে ভোট দিলে তারা নাকি যে ডিএ পাবে। যাই হোক, তারা এখন বুঝে গেছে ডিএ টিএ তারা পায়নি। তাদের একটা 7 পে কমিশন বিজেপি সরকার দিয়েছে, যেটা কিনা মমতা সরকারই করে গেছিল। এবার কতদিনে সেটা কার্যকর হবে সেটা কেউ জানে না। যেটাকে আমরা স্কিল ফ্যাক্টর বলি, ওটাও এখনও জানা নেই। অর্থাৎ কিনা এদের আইনে বাড়াটা বিষ বাও জলে। এটা মনে রাখা দরকার যে ডিএটা কিন্তু আইনে বৃদ্ধি করা নয়, ডিএটা হলো ইনফ্লেশন অ্যাডজাস্ট করা। মানে প্রতি বছর বছর ইনফ্লেশন বাড়ছে, অতএব ওর মাইনেটা যদি একই রাখতে হয়, আগের বছরের মতোই রাখতে হয়, তাহলে ইনফ্লেশনের মতো করে ওর মাইনেটার যে নমিনাল মাইনেটা বাড়াতে হবে, তাহলে রিয়েল মাইনেটা সমান থাকবে। মানে আগে ১০০ টাকার ভ্যালু ধরা যাক, এখন মানে ১১০ টাকার ভ্যালু আজকে ইকুয়াল টু মানে যে কত বছরের ১০০ টাকা, তাহলে ওর মাইনেটাও ১০০ টাকা থেকে ১১০ টাকা করলেই কেবলমাত্র ওর যে রিয়েল ওয়েজটা কনস্ট্যান্ট থাকে। সুতরাং যে ডিএ বাড়ছে না মানে হলো অ্যাকচুয়ালি রিয়েল ওয়েজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কিন্তু কমে যাচ্ছে। তো এটা তাদের আগামী দিনে অত্যন্ত খারাপ দিকে নিয়ে যাচ্ছে, কারণ আগামী দিনে আবার একটা ম্যাসিভ ইনফ্লেশন হতে চলেছে বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল কন্ডিশন এবং ইন্ডিয়ার নিজস্ব কন্ডিশনের জন্য। কারণ আমাদের যারা কিনা বিগত বেশ কিছু বছর ধরে দেশ চালাচ্ছে তারা অপদার্থ, তারা অধিকাংশই অশিক্ষিত, তারা কিছু বোঝে ঠোঝে না, এবং এর যে দায় পুরোপুরি সাধারণ মানুষকে নিতে হবে। এবং হয়তো আগামী দিনে ১০০% ইনফ্লেশনও ইন্ডিয়াকে ফেস করতে হবে, এবং সে সময় যখন এদের কিনা ২৫%ও ডিএ বাড়বে, সেই ডিএ বাড়ানোটা কিন্তু আসলে পুরোপুরি মূল্যহীন হয়ে যাবে, কারণ আসলে তাদের ৭৫% মাইনে কমাই থাকবে। তো অর্থাৎ এদের হাল খুব খারাপ হতে চলেছে, কারণ এরা যদিও পড়াশোনা করেছে কিন্তু এদের জ্ঞানগম্ভী বলে কিছু নেই। এরা সারাক্ষণ শুধু বলিউডের ফিল্ম দেখে, ওই আইপিএলের মতো ক্রিকেট খেলা দেখে, হার্ড রেটের জিনিসপত্র যেগুলো বিশ্বে কেউ দেখে না, সেই সমস্ত জিনিসপত্র এরা দেখে। এই জন্য এদের বুদ্ধিশুদ্ধিও কম, এবং স্বাভাবিক যাদের বুদ্ধি কম তারা ঝাড় খাবে। তো সুতরাং মধ্যবিত্ত এবং সরকারি কর্মচারীরা ঝাড় খাচ্ছে, এটা খুব মানে স্বাভাবিক একটা ব্যাপার। মাথা মোটা মাত্রই ঝাড় খাবে এই পৃথিবীতে। আমরা কমিউনিস্টরা চাই যে আগামী পৃথিবী সুন্দর হোক সবার জন্য, কিন্তু এখনো অবধি এই জায়গায় তো পৌঁছয়নি সবার জন্য সুন্দর হবে। যারা মাথা মোটা তাদের জন্য পৃথিবী সুন্দর নয়। অতএব বাঙালি মধ্যবিত্তর জন্য পৃথিবীটা আগামী দিনে খুব অসুন্দর। হ্যাঁ, এরা যদি কিনা ইন্ডিয়ান যে স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকে ওগুলোও জলে যাবে। এরা যদি তোমার হলো গিয়ে এদের যে ডিএ ঠিয়ে আগামী দিনে যদি 20% বাড়ায়, তখন দেখবে যে এদের ইনফ্লেশন 100%, ওই জন্য ওটারও কোনো ভ্যালু থাকবে না, এবং এদের যে 7 পে কমিশন আসলে আলটিমেটলি ভ্যালুলেস হয়ে যাবে। তো এদের এটাই হাল হতে চলেছে আগামী দিনে। কিছু করার নেই আর কি। তোমার যখন কিনা যে ভোট ব্যাঙ্কও নেই, তোমার যখন এক্সট্রা ফান্ড নেই, তখন তো তুমি ঝাড় খাবেই। তো তোমার কি হওয়া উচিত? তোমার তাহলে পজিশন নেওয়া উচিত যে গণতন্ত্রটা ঠিক না, গণতন্ত্রের জায়গায় আমাদের মেধাতন্ত্র দরকার, আমাদের মেরিটোক্রেসি দরকার, সেরকম চর্চা করতে হয়। কিন্তু এত উন্নত চর্চা করার মতো তো মানে যে বুদ্ধিশুদ্ধি নেই বাঙালি মধ্যবিত্ত, সেই জন্য কিছু বোঝেও না। ওই ভাবলো মমতার জায়গায় বিজেপিকে ভোট দিই, তো নিজেদের বাস নিজেরাই নিয়েছে। উল্টে এরা যে একটুখানি ছুটি বেশি নিত, হয়তো একটু আগে আগে ঘরে চলে আসতো, এটা মমতা ব্যানার্জি সরকার অ্যালাউ করতো। মমতা ব্যানার্জি সরকার জানতো যে আমি তো অত টাকা পয়সা দিতে পারছি না, তো ইটস বেটার যে এরা যদি একটু কম কাজ করে সেটা আমি অ্যালাউ করবো, এদের একটু ছুটি বেশি দেবো। এটাও এবার কিনা হারাবে। মমতা ব্যানার্জি সরকার 4% দিয়ে দেবো বলেছিল, এই সরকার এখনও 4%ও বলেনি এক্সট্রা।
তো এরা যে লাথিটা খেয়েছে, এরা এর থেকে অনেক বড় বড় লাথি খেতে চলেছে আগামী 6 মাসের মধ্যে। তাদের কল্পনাতীত সেগুলো। তো হ্যাঁ, হলো যে এখানে পৌলমি এম বলে একজন লিখেছে যে ও প্রায় কমেন্ট করে যে স্টক সব ডুবছে। হ্যাঁ, সমস্ত স্টক মার্কেটও ডুবে যাবে, কারণ তুমি স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় তোমায় মনে রাখতে হবে এগুলো বড় বড় যে পুঁজিপতিদের হাতে সিস্টেমটা। তো সেখানে তোমার মতো একটা মধ্যবিত্ত যদি পয়সা ঢালে, পয়সাটাকে কীভাবে মেরে ওরা খাবে, ওরা সেই চিন্তাই করবে। এবার তুমি যদি এটা না বোঝো, তুমি যদি এটা মনে করো যে হলো গিয়ে যে বড় লোকরা তোমার আপন আর হলো হকাররা তোমার পর, যার কাছ থেকে তুমি 20 টাকার মাল খেতে, তোমার যদি আইকিউ লেভেল এত লো হয়, তাহলে স্বাভাবিক তো তুমি ঝাড়ি খাবে, ঠিক হয়ে, মানে এটাই স্বাভাবিক। তো যাই হোক, এরা প্রচণ্ড পরিমাণে আগামী 6 মাসের মধ্যে ঝাড় খেতে চলেছে, কারণ বিশ্বের অবস্থা খুবই খারাপ। বিশ্বে আমেরিকা আর চীন হলো গিয়ে যে চীন দুটো কিনা লার্জেস্ট ইকোনমি, একে অপরের সঙ্গে দ্বন্দ্বরত। এরা ইউক্রেনেও যুদ্ধ করছে, ইরান ইসরায়েলেও যুদ্ধ করছে। এরা আগামী দিনে চীন রীতিমতো পাকিস্তানকে তার বেস্ট টেকনোলজি দিয়ে দিচ্ছে, মূলত ইন্ডিয়াকে পিটাবার জন্যই দিচ্ছে। এমনি এমনি তো আর চীন হলো যে তিব্বতে জুড়ে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেনি, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু আমাদের বাঙালি মধ্যবিত্ত এসব জানে টানে না, বাঙালি মধ্যবিত্তর কাছে কোনো খবরই নেই। তো কারণ বাঙালি মধ্যবিত্ত মূলত যে বলিউড দেখে, যে বলিউডের ওই শাহরুখ খান, সলমান খান, এসব ফালতু সিনেমা, মানে যেগুলো কোনো সুস্থ মাথার লোক দেখে না, ওরা মূলত এগুলো দেখে। এবং আর দেখে আইপিএল, ক্রিকেট খেলা, যে ক্রিকেট খেলা বিশ্বের কেউ খেলে না। মানে সেই আগেকার দিনে সে 50 ওভারের ম্যাচ শুরু হতো সেই সকাল 8টায়, আর সালা যে শেষ হতো রাত 10টায়। পৃথিবীর কেউ এসব খেলা খেলতো না। তো যাই হোক, এখন যে 20 ওভারের একটা হয়, সেটাও খুব জঘন্য খেলা, বিশ্বের কেউ খেলে না। একমাত্র ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মতো খুব অপদার্থ দেশগুলো এগুলো খেলে, এবং সেটা বসে বসে হাঁ করে গেলে বাঙালি মধ্যবিত্ত। তো তাদের পক্ষে উন্নত চিন্তা করা, তাদের পক্ষে লেটেস্ট ইনফরমেশন গ্যাদার করা খুবই কঠিন। তো এরা জানে না। এরা এখন ভেবে রেখে আনন্দবাজার পত্রিকায় হয়তো লিখলো, ওই সঞ্জীব সান্যাল বলে একজন অর্থনীতিবিদ, তাকে নাকি এবার অর্থমন্ত্রী করবে জিতিয়ে এনে, নন্দীগ্রাম থেকে নাকি শুভেন্দু অধিকারী জিতিয়ে আনবে। তো সে বলল আমি অনেক শিল্প বানাবো। তো আমাদের এখানকে বাঙালি মধ্যবিত্ত বিশ্বাস করবে, আনন্দবাজার পত্রিকা লিখবে অনেক শিল্প বানাবে। এদিকে শিল্পটা বানাবে কি করে, যে এখানে ইন্ডিয়ার একটা ইকোনমিক ক্রাইসিস আছে, যেখানে আন্তর্জাতিক পরিস্থিতি যুদ্ধের, সেখানে কি করে কেউ এখন অর্থনীতি নিয়ে বিশাল কিছু চিন্তা করবে? চিন্তা করারই তো জায়গা নেই, কারণ এটা যুদ্ধের আবহাওয়া, অয়েলের দাম এত আকাশচুম্বী, তার মানে তো এমনি ইনফ্লেশনারি একটা সময়। এ সময় তো কোনো মতে যে টিকে থাকতে হবে, এ সময় আবার যে গ্রোথ, ইন্ডাস্ট্রি, অমুক তমুক, এত চিন্তা করে নাকি লোকেরা? কিন্তু এরা করবে, কারণ এরা কিছুই জানে না। ঠিক আছে, মানে আমেরিকা আর চায়না যদি চায়না, রাশিয়া, এরা যদি সবাই নিজেদের মধ্যে একটা নিউক্লিয়ার ওয়ারও করে ফেলে, এরা কিন্তু আগের দিন অবধি জানবে না যে হলো গিয়ে যে নিউক্লিয়ার ওয়ারটা হবে। ঠিক আছে, এরা এতটাই মূর্খ আর হলো যে নির্বোধ এবং প্রচণ্ড নির্মম। মানে ম্যাকলে বাঙালি যে বাবুদের সম্পর্কে বলেছিল, বাঙালি এই যে মিডল ক্লাস সম্পর্কেই বলেছিল, এরা ভীরু কিন্তু প্রচণ্ড যে নিষ্ঠুর। এরা মাথা মোটা কিন্তু অতিরিক্ত চিন্তা করে। তো এটাই চরম সত্যি, এরা ভীরু কিন্তু এরা নিষ্ঠুর। এই জন্য হকার যখন মরে এরা আনন্দ দেয়, যখন সংখ্যালঘুদের পিটায় এরা আনন্দ পায়। কিন্তু এরা ভীরু, এরা নিজেদের যে হকটা ঠিক মতো রাস্তায় নেমে নিতে পারে না, এবং এদের আইকিউ খুব কম। এই জন্যে কে শত্রু, কে মিত্র, কে এলে ক্ষতি হবে, কে এলে লাভ হবে, এসব কিছুই বোঝে না। এদেরকে আনন্দবাজার পত্রিকা লিখে লিখে নাচায় শিল্প হবে, আর এরা নাচতে থাকে হ্যাঁ শিল্প হবে, শিল্প হবে। তো যাই হোক, ও এদের কথা বাদ দেওয়া যাক। কিন্তু এদিকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে অলরেডি যে শিল্পগুলো ছিল, এবং যে শিল্পগুলো কিনা গুজরাটি মারোয়াড়ি পুঁজির হাতে ছিল না, ওগুলোকে তালা লাগাবার ব্যবস্থা শুভেন্দু অধিকারী করে ফেলেছে। শুভেন্দু অধিকারী অলরেডি যে গরুর মাংস এবং হলো গিয়ে যে মোষের মাংস খাওয়া সে নিষিদ্ধ করে দিয়েছে। মানে যে 14 বছরের
যে বড় গরু খেতে বলেছে, তো 14 বছরে বড় গরুর কিছু থাকে না। আমি জানি না যে মোষ কত বছর বাঁচে, আমি যতদূর জানি যে গরু 17-18 বছর বাঁচে, তো 14 বছর মানে অলরেডি তার বয়স হয়ে গেছে, তার শরীরে আর কিছুই নেই, তো বিশেষ কিছু পাওয়া টাওয়া যাবে না। তো মোষের আমি জানি না অবস্থাটা কি, আমাকে জেনে নিলে ভালো হতো, আপনারা জেনে নিতে পারেন। আমার ধারণা একই ব্যাপার। তো মোষকে ডাকলো কেন এটা আমি বুঝলাম না, তার কারণ যে নেপালে কিন্তু পশুপতি মন্দিরের সামনে প্রচুর পরিমাণে যে মোষ বলি হয়, কারণ মোষ খাওয়াটা কিন্তু হিন্দুদের একটা অর্ডার। তো যাই হোক, তো সেটাও তারা বাদ দিয়ে দিয়েছে। তো এটার ফলে কি হবে? এটার ফলে 1 নম্বর হবে যে মোষ আর গরু খাওয়া বন্ধ, মানে সবাই তাহলে যে খাসি খেতে যাবে, বিশেষ করে যে মুসলিমরা। তো মুসলিমরা যদি গরু না পেয়ে খাসি খেতে যায়, তাহলে খাসির দাম আর বেড়ে যাবে, ছাগলের দাম বেড়ে যাবে। তখন মানে এমনিতে বাঙালি হিন্দুদের পক্ষে যে খাসির মাংস খাওয়া খুব কঠিন হয়ে গেছে, কারণ 800 টাকা কেজি ছিল, এটা বেড়ে অলরেডি যে 1500 টাকা কেজি হয়ে গেছে, আগামী দিনে 3000 টাকা কেজি হবে। ও আরোই এদের পক্ষে যে পাঁঠার মাংস খাওয়া সম্ভব হবে না। এটা হলো প্রথম। আচ্ছা, দ্বিতীয় হলো যে এরা তোমার হলো গিয়ে যে যখন কিনা গরু আর মোষ পুরোপুরিভাবে এরা যখন প্রায় খাওয়াটাকে বন্ধই করে দিচ্ছে, তাহলে গরু আর মোষ যারা পুষতো এদের পক্ষেও ব্যবসা করা কঠিন হবে, বিশেষ করে যারা কিনা স্মল ব্যবসায়ী, যারা কিনা স্মল ট্রেডার, তাদের পক্ষে কঠিন হবে। কেন কঠিন হবে এই নিয়ে একটা স্ট্যাটিস্টিক্স দিই, যে গরু যারা পালন করে, তো একটা গরু থেকে সাধারণত 80% ওর যে ভ্যালুটাই আসে হলো দুধ বিক্রি করে, 15% কি থেকে 18%-এর মতো আসে হলো ওর যে মাংস বিক্রি করে, আর যে 2%-এর মতো আসে হলো ওর যে লেদার অর্থাৎ কিনা চামড়া বিক্রি করে। এবার প্রশ্ন যেটা, সেটা হলো যে যারা কিনা ছোট ব্যবসায়ী, এদের জন্য কিন্তু এইটা আরেকটু আলাদা। এদের জন্য যেটা হয় সেটা হলো যে 60% অফ দ্য ভ্যালু আসে হলো যে দুধ থেকে, 30% অফ দ্য ভ্যালু আসে হলো গিয়ে তোমার মাংস থেকে, আর যে 10% আসে হলো চামড়া থেকে। এটা কেন? এটার কারণ হলো যে তুমি যখন লার্জ স্কেলের প্রোডাকশন করছো, তখন তোমার প্রতিদিন যে দুধ থেকে আয় করো সেটা হয়তো কোটি কোটি টাকা, কিন্তু তুমি যখন স্মল স্কেলে করছো, তখন প্রতিদিন তুমি যে গরুর দুধ থেকে আয়টা করো, সেটা দিয়ে সেটা কিন্তু অনেক টাকা নয়। সেটা হয়তো তুমি হয়তো যে 3000 টাকা আয় করলে, 1000 টাকা আয় করলে, 500 টাকা, 250 টাকা, এরকম তুমি আয় করো। তো ওটা কিন্তু তোমার যে পুঁজি হিসেবে জমে না। পুঁজি হিসেবে জমে কোনটা? পুঁজি হিসেবে জমে যখন তুমি গরুটাকে যে মাংসের জন্য বিক্রি করে দাও, তখন তোমার পুঁজি হিসেবে জমে গরুটাকে অথবা কিনা যে মোষটাকে, কারণ তাহলে একসঙ্গে থোক টাকাটা আসে। অর্থাৎ কিনা যারা কিনা স্মল ট্রেডার, তাদের কাছে কিন্তু এই মানে মানে যে গরুর যে মাংসের গুরুত্বটা বেশি এবং যে দুধের গুরুত্বটা কম, বিশেষ করে সেটা অ্যাজ এ পুঁজি হিসেবে যখন আমরা দেখি। এছাড়াও যেটা, সেটা স্মল ট্রেডাররা সাধারণত গরুকে একটা কারেন্সির মতো কেনা বেচা করে। মানে আমি যদি একটা গরু রাখলাম, এবার হঠাৎ করে একটা কোনো যে বিপদ আপদ হলো, আমার অসুখ করলো, আমার পরিবারের কারোর অসুখ করলো, তখন আমি গরুটা বিক্রি করে ঝট করে টাকাটা তুলে নিতে পারি। এই যে টাকাটা তুলে নেওয়া, এটা কিন্তু যে তোমার শুধুমাত্র গরুর দুধ বিক্রি হলে স্মল স্কেল ট্রেডাররা এটা করতে পারবে না। তোমার মাংস হিসেবে এবং কিনা যে লেদারটাও বিক্রি করার জায়গা দিতে হবে, কারণ সেখানে টাকাটা, অর্থাৎ কিনা যে গরুটা যে দুধ দিচ্ছে, সেটা হয়তো যে 8 বছর ধরে সে হয়তো দুধ দিচ্ছে, তো 8 বছর ধরে তুমি 80 টাকা পাচ্ছ, আর মানে প্রতি বছর তুমি হলো গিয়ে যে 10 টাকা করে পাচ্ছ। আর গরুটাকে বিক্রি করে তুমি ওর যে চামড়া এবং ওর যে মাংস থেকে তুমি হয়তো যে 30 টাকা পাচ্ছ, সেটা তুমি একবারে পাচ্ছ। ও 10 টাকা ধাপে ধাপে পাচ্ছ, আর একবারে 30 টাকা পাচ্ছ, এটার মধ্যে পার্থক্য আছে। তো এই এই একবারে টাকাটার যে গুরুত্বটা, সেটা কিন্তু আর থাকবে না, এবং স্মল স্কেলে গরু চাষ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে, গরু অথবা কিনা যে মোষ চাষ করা। তার মানে স্মল যে গরু চাষি, মোষ চাষি, এদের পেটে একটা লাথি মারা হয়ে গেল, এবং এদের পেটে যদি লাথি মারা হয়, তাহলে
এই যে গরুর যে দুধও যে আসতো স্মল স্কেল থেকে সেটাও বন্ধ হয়ে যাবে তাহলে। এবং এছাড়াও মনে রাখা দরকার প্রায় 5,000 কোটি টাকার যে লেদার প্রোডাক্ট কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলে আছে। ইন্ডিয়াতে বাঙালি ব্যবসায়ী বলে কিছু নেই, শুধুমাত্র বাংলার যে জুতোর ব্যবসা এখনো বাঙালিদের হাতে। ইন্ডিয়ার সবচেয়ে বড় দুটো জুতোর ব্র্যান্ড হলো শ্রীলেদার্স আর খাদিমস, এই দুটোই কিন্তু বাঙালির হাতে, গুজরাটি মারোয়াড়িরা হাত লাগাতে পারেনি। এর অন্যতম কারণ হলো যে গরুর চামড়ার ব্যবসাটা উর্দুভাষীরা কন্ট্রোল করে, এবং এটা কন্ট্রোলড হয় মূলত এইখান থেকে যে হলো যে গরু বা মোষ মেরে তার যে চামড়াটা নিয়ে আসা হচ্ছে, তাকে ট্যানিং করা হয়। তার জন্য আনতলায় যে লেদার কমপ্লেক্সও আছে সেখানে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। তো এই চাকরিগুলোর কি হবে? তার মানে অলরেডি যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোকে তুলে দেওয়া হচ্ছে। এবং এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি যেটা বাঙালির হাতে এখনও আছে, কলকাতার আনাচে কানাচে দেখা যায়, সেটা হলো বাঙালির যে মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানগুলোও কিন্তু আস্তে আস্তে এফেক্টেড হতে শুরু করবে। অর্থাৎ কিনা যে গুজরাটি মারোয়াড়ি পুঁজি এক মারে অনেকগুলো আর যে কম্পিটিটরকে শেষ করে দিল। সে হলো যে বাঙালির যে মিষ্টির দোকানকে শেষ করলো, সে শ্রীলেদার্স খাদিমসের মতো জুতো ব্যবসায়ীদের শেষ করলো, সে উর্দুভাষীদের হাতে যে তোমার হলো যে চামড়ার ব্যবসা আছে সেটাকে শেষ করলো, সেন্টার যে স্মল স্কেল যে গরু চাষি আছে তাদের শেষ করে দিল। তো এভাবে এন্টার যে গ্রাম বাংলার অর্থনীতির একটা ভিত্তি তারা কিন্তু কাঁপিয়ে দিতে পারলো। এটা মনে রাখবেন, আমাদের এখানকার যে ঘোষেরা, মানে যারা কিনা যে গোয়ালা, এরা মূলত বিজেপির সাপোর্টার ছিল। এর অন্যতম কারণ হলো এরা এর আগে কখনো বিজেপির এই রূপটা দেখেনি। এই যে গুজরাটি মারোয়াড়ি চাটা বিজেপির আসল যে রূপ সেটা তারা কখনো দেখেনি। এটা যদি তারা আগে দেখতো তাহলে এই ভুলটা তারা করতো না। কারণ আপনারা যদি দেখেন যে ইউপি আর যে বিহারে যাদবরা, তার মানে যাদবরা হলো এখানকার যে ঘোষেদের মতো যে গোয়ালা, এরা কিন্তু মুসলিমদের এলাই হিসেবে থাকে। সেটা তোমার হলো লালু প্রসাদ যাদবের যে পার্টি হোক, অথবা কিনা মুলায়ম সিং বা অথবা অখিলেশ যাদবের যে পার্টি হোক, এরা কিন্তু মুসলিমদের সাথে অ্যালাইড হয়ে থাকে। তার একটা অন্যতম কারণই এটা, এই যে এই বিজনেসটা যে হলো গিয়ে যে গরুকে যে লালন পালন করবে হলো গরু ব্যবসায়ী যারা কিনা গোয়ালা, ওরা মুসলিমদেরকে মূলত যে বিক্রি করবে, মানে বিশেষ করে এটা যারা অনেকটা লার্জ স্কেলে করে তাদের জন্য অতটা সত্যি না। কারণ লার্জ স্কেলে যারা করে তারা তো যে গরু বিক্রি করেই কোটি কোটি টাকা মুনাফা করে, ওদের জন্য না। যারা স্মল স্কেলে, তারা তাদের একটা বড় যে পুঁজি তোলে হলো এই মুসলিমদেরকে ঈদের সময় বিক্রি করে বা যে কোনো সময় বিক্রি করে। এবং এটা শুধুমাত্র মাংস না, এর যে চামড়াটা চলে যায় উর্দুভাষীদের কাছে, যেটা আবার ঘুরে বাঙালি বিজনেসম্যানদের কাছে আসে, যা দিয়ে তারা ইন্ডিয়া জুড়ে তারা বিজনেসটা করতো, জুতোর ব্যবসাটা। তো এই জন্যই কিন্তু যে যাদবরা কিন্তু যে মুসলিমদের সঙ্গে অ্যালাইড একটা ফোর্স। কিন্তু আমাদের এখানে ঘোষদেরও সেটা হওয়া উচিত ছিল, কিন্তু এরা যেহেতু বিজেপির এই রূপটা এটা জানতো না, এবং এরাও মূলত আমাদের বাঙালি মধ্যবিত্তদের মতো, এদের আইকিউ খুব লো, সুতরাং এরাও খুব ভালো করে এই হলো যে ইউপি বিহারে বিজেপির কার্যকলাপগুলো জানতো না। মুসলিমদের সঙ্গে তাদের যে একটা গাঁটছড়া হওয়ার কথা অর্থনৈতিকভাবে, এটা তারা বুঝতো না। তো সেটা না বোঝার ফল এখন তারা পাচ্ছে। এখন তারা এই ভয়ঙ্কর আঘাত থেকে বেরিয়ে আসতে পারবে না, শেষ হয়ে যাবে, সেটা আমরা জানি না। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে কম্প্যাশন বলে আর কিছু নেই। কম্প্যাশনের সপক্ষে দাঁড়াবার জায়গাটাও আর নেই। কেন নেই? আমরা দেখতে পাচ্ছি যে হলো যে যারা কিনা হিন্দু গোয়ালা, ওরা যখন আন্দোলন করছে, বলছে না ওদেরকে কুরবানি দিতে দাও, আমি আমার গরুটাকে বিক্রি করি, আমরাই তো বিজেপিকে ভোট দিয়েছি, কেন ওরা এটা করলো? তখন অজস্র মুসলিম বলছে ঠিক হয়েছে, এবার আমরা গরু কিনবো না, এবারটা আমাদের তোরা বাঁশ দিতে চেয়েছিলি, এবার তোরা বাঁশ খা। তো মুসলিমরাও বুঝিয়ে দিচ্ছে যে তাদেরও কিন্তু হিন্দুদের প্রতি কোনো আর কম্প্যাশন নেই, এবং কম্প্যাশন থাকার কথাও না। কারণ যারা কিনা সেকুলার হিন্দু তাদের সংখ্যা কমতে কমতে বোধহয় 20% মতো হয়ে গেছে। মানে যারা সেকুলার হিন্দু তারাও হয়তো সো কল, তাদেরও একটা অংশ হয়তো অপরচুনিস্ট বলে, যে নেতা হবে বলে সেকুলার হিন্দু সেজে আছে। আগামী দিনে হয়তো এদের মধ্যে থেকেও 15% বিজেপিতে নাম লিখিয়ে নেবে। তারা হয়তো হিন্দুত্ববাদীও নয়, আবার যে মুসলিম প্রেমীও নয়, ওরা জাস্ট অপরচুনিস্ট, যখন যেমন তখন তেমন। তো এর মানে অ্যাকচুয়ালি সেকুলার হিন্দু প্রায় নেই।
আজ যে ওয়েস্ট বেঙ্গলে সেকুলার হিন্দু প্রায় নীল আসলে। তো সুতরাং আমরা যে মুসলিমদের বলবো না না ভাই তুমি তুমি এখন যে গোয়ালাদের প্রতি কম্প্যাশন দেখাও, সেটাও বলার আর জায়গা নেই, কারণ আমরা তো নেই, এরা তো একেই ভোট দিয়েছে, এবং একবার গরু বিক্রি হয়ে গেলে আবার যারা বিজেপিকে ভোট দেবে না এটারও কোনো গ্যারান্টি নেই, কারণ অ্যাজ এ হোল জাতিটারই তো আইকিউ খুব লো, মানে বাঙালি জাতি একটা যে লো আইকিউ এর জাতি, কিছু তো করার নেই এটা। তো এবং এরা একইভাবে আবার বিজেপিকে ভোট দেবে না, কারণ তাহলে ওরা বিজেপিকে ভোট যে দিয়েছিলি কেন, তোর অন্যান্য রাজ্যে বিজেপি কি সব করে বেড়ায় কি তোমরা জানতে না? এবার আপনি জিজ্ঞাসা করুন, এর অধিকাংশ বলে না আমরা তো জানি না, আমরা আমাদের জীবন বলতে ভাবি হলো আমার ঘর, আমার পাশের বাড়ি, যে কটা কিনা যে নেবার আছে, আমার আত্মীয়, এই আমার জীবন। আর হয়তো দু চারটে যদি কলেজে পড়তে, ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে কিনা বন্ধু টন্ধু হয়ে থাকে, সে আর তো জীবন বলে কিছু নেই এদের। এরা যে মোবাইল দেখে কিছু বুঝবে এরকমও না, মোবাইল দেখে কিছু বোঝে ঠোঝে না, কারণ মোবাইলে এরা বলিউড আর IPL এর ম্যাচ দেখে, তো এদের পক্ষে কিছু বোঝা সম্ভব না, বোঝেনি। তো এখন মুসলিমরাও বলছে না কম্প্যাশন দেখিয়ে লাভ নেই, এ আমাকে বাঁশ দিতে চেয়েছিল না, এবার তোরা বাঁশ খা, আমরা গরু কিনবো না। তো যাই হোক, হার হয়ে গেছে, অনেক কষ্ট করে সিঙ্গুর নন্দীগ্রাম যখন করা হয়েছিল তখন অনেক কষ্ট করে যে গ্রাম বাংলাকে যে রক্ষা করা হয়েছিল, তখনই যে বুদ্ধদেব ভট্টাচার্য সবটাকে যে শেষ করে দিত গুজরাটি মারোয়ারি পুঁজির দালাল হয়ে। কিন্তু মোটামুটি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে আমরা দেখেছিলাম যে পশ্চিমবাংলার মুসলিম এবং হিন্দুরা একসঙ্গে এক হয়ে লড়াই করেছে। কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের কথা আজ লোকেরা ভুলেই গেছে, কারণ যে মমতা ব্যানার্জি সেটাকে কালেকটিভ মেমোরিতে রাখেনি। সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে না কোনো সিনেমা হয়েছে, না কোনো যে নাটক হয়েছে, আমি কিচ্ছু দেখলাম না এগুলো নিয়ে। যে মমতা ব্যানার্জি এতগুলো যে টলিউডের যে লোকেদের নিয়ে নাচানাচি করলো, একটা কি যে নন্দীগ্রাম নিয়ে সিনেমা বানানো যেত না? একটা কি সিঙ্গুর নিয়ে সিনেমা বানানো যেত না? কিছু কিছু কি পরিচালক ছিল না যারা এগুলো করতে চেয়েছিল নিজের মতো করে? তাদের কি একটু প্রডিউস করা যেত না? হয়তো সেটা যদি বাঙালি, মানে আমাদের যে গ্রাম বাংলার হিন্দু আর মুসলমান যদি সেটাকে দেখতো, সেটা মনে রাখতো, তাহলে আজকে হয়তো এই দিনটা আসতো না। তো যাই হোক, এসে গেছে দিন, কি আর করবো। মমতা ব্যানার্জি একটা অপদার্থ নেত্রী, ওনার কাছ থেকে কিছু আশা করাটাই ভুল। ওনার যারা সঙ্গী ছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের, সব কটা সঙ্গীর এগেনস্টে উনি কাজ করেছেন। উনি যে আলট্রা লেফটদের যে হেল্প চেয়েছেন এখন, বিষয়টা হলো উনি মূলত আলট্রা লেফটদের হেল্প নিয়ে আলট্রা লেফটদের উনি যে দূরে সরিয়ে দিয়েছেন, আর সপক্ষে থাকা অনুরাধা তলোয়ারের মতো লোকেদের উনি আউট করে দিয়েছেন। এবং আজকে যে শুভেন্দু ওনাকে হেল্প করেছিল নন্দীগ্রামে, সেই শুভেন্দু ওনাকে আউট করে দিয়েছে। ঠিক হয়েছে, একদম ঠিক, মানে হিসেব উনি পেয়ে গেছেন, এবং ভবিষ্যতে উনি আর ঘুরে দাঁড়াতে পারবেনও না। ও বয়স হয়ে গেছে, ভেবে লাভ নেই, এটাই হয়। তো যাই হোক, তবে আরও মজা লাগছে আমার, সেটা হলো ISF, CPM, এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকে দেখে। আমি কংগ্রেসকে বলছি না, কারণ কংগ্রেস এদের থেকে একটু বেশি জিনিসটাকে যে বুঝতে পারছে, পরে আসছি। ISF আর CPM এর আমি হাল দেখছি, ওরা মনে করেছে আগামী দিনের নির্বাচনে ওরা বোধহয় হেভি ফল করবে। এদিকে এটাই বুঝতে পারছে না ঠিকঠাক নির্বাচনই আর হচ্ছে না। এবারে 34 লাখ মানুষকে বাদ দিয়ে নির্বাচন দেখেই তো বুঝে যাওয়া যায় যে এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হয়ে গেছে, বিজেপি আর ঠিকঠাক নির্বাচন করাবে না। এ কোনো বোধই নেই। সব জায়গায় দেখছি যে ও এমন একটা আচরণ করছে যেন আগামী নির্বাচনের জন্য প্রিপারেশন নিচ্ছে। আরে বলো তো, নির্বাচনটাই ঠিক মতো আর প্রক্রিয়ায় হচ্ছে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রই নেই, পুরোপুরি ফ্যাসিস্ট রাষ্ট্র হয়ে গেছে। এই নির্বাচনটাই তার প্রমাণ। সে মানে কোনো হুঁশই নেই, মানে কতটা নির্বোধ হলে এটা সম্ভব। এরা এই পার্টিগুলো শুধু আছে, ইনক্লুডিং মমতা ব্যানার্জির পার্টি, এই 3টে পার্টি এখন যেটা করবে, প্রতিটা ইলেকশানে কন্টেস্ট করবে। এরা জুলি মার্কা ইলেকশন করবে, এবং সেই ইলেকশনগুলো বিজেপি জিতবে, আর এরা কন্টেস্ট করে সেই নির্বাচনটাকে বৈধতা দেবে। এছাড়া এই পার্টিগুলোর আর কোনো কাজ নেই, এবং ওরা এটাই করে যাবে। যদি একটা MLA হয়,
যদি একটা এমপি হয়, ওই একটা দুটো যা কুত্তার মতো ছুঁড়ে দেবে, কুকুরকে যেমন বিস্কুট ছুঁড়ে দেয়, বিজেপি ওরকম ছুঁড়ে দেবে, ওরকম ছুঁড়ে ওগুলো এরা খাবে। তো যাই হোক, এদের এই হাস্যকর পলিটিক্স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো অ্যাজ এ হোল শুভেন্দুবাবু থেকে যা এক্সপেক্টেড সেটাই শুভেন্দুবাবু করেছেন। উনি গ্রাম বাংলার অর্থনীতিকে ধ্বংস করার কাজ শুরু করে দিয়েছেন, এবং এর আগে যেমন যে কৃষক উচ্ছেদ হচ্ছিল, মানে হলো যে ধানি জমি দখল, এক্ষেত্রে যেটা করা হচ্ছে যে গ্রাম বাংলার অর্থনীতির বুনিয়াদটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। এবার যখন তার গরু চাষটা থাকবে না, তো তখন সে জমিটা ইজিলি বিক্রি করবে, ইজি হয়ে যাবে গল্পগুলো। তো সবই ওদের হাতে আছে। আমি বাঙালি মুসলিম আর বাঙালি হিন্দুদের যা অবস্থান দেখছি, যা চরিত্র দেখছি, এরা একসঙ্গে আর হতে পারবে বলে আমি মনে করছি না। কারণ এর আগে যেটা তৃণমূলের আমলে হচ্ছিল, উচ্চবর্ণরা, আমরা বলি তৃণমূলকে কলকাতা ক্লাব, কিন্তু ওই কলকাতা ক্লাব উচ্চবর্ণদের হাতে ছিল বলে এরা তবু আর কি যে ম্যানেজ করতে পারতো ঠিকঠাক। এখন যেটা হবে যে পুরোপুরিভাবেই সিস্টেমটা একেবারেই হলো গিয়ে যে মানে এলোমেলো হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মুসলিমরা একদিকে চরম কমিউনালিজম প্রকাশ করবে, হিন্দুরা তো প্রকাশ করে ফেলেছে, ফলে মুসলিমদের কমিউনালিজম প্রকাশটার এগেনস্টেও কথা বলা যাবে না। তো এতে কি হবে, আরও একে অপরের থেকে যে দূরে সরা চলবে, কিচ্ছু করার নেই। আর এছাড়া আরেকটা যেটা হবে সেটা হলো যে আনন্দবাজার পত্রিকা এবং এই সঞ্জীব সান্যাল এরা যে স্বপ্নগুলোকে দেখাবে, সেটা নতুন অনেক নাকি শিল্প হবে, কিন্তু শিল্প কিছু হওয়া খুব কঠিন, তার কারণ আন্তর্জাতিক পরিস্থিতিটাও খুব ভালো। এটা মনে রাখতে হবে, নন্দীগ্রামে আমাদের জয়ের পেছনে কিষেনজি, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, মাওবাদী, আমি, অমুক তমুক অনেকের রোল আছে বড় ছোট করে, কিন্তু সবচেয়ে বড় যে রোলটা আমরা ভুলে যাই সেটা হলো 2007-এর যে গ্লোবাল ক্রাইসিস, যার ফলে আন্তর্জাতিকভাবে যে পুঁজি অনেকটা কমে গেছিল, পুঁজির সাপ্লাই কমে গেছিল, যে কারণে আসল যে ধসটা নেমেছিল, যে কারণে একটাও শিল্প তারা করতে পারেনি। কারণ শালবনীতে জমি পেয়েও কিন্তু স্পঞ্জ আয়রন কারখানা জিন্দাল আর করেনি। বুদ্ধবাবু তাকে জমি দিয়েছিলেন, নিরুপম সেন জমি দিয়েছিল, স্টিল হয়নি। সেটা কিন্তু আন্তর্জাতিক কন্ডিশনের জন্য। তো আন্তর্জাতিক কন্ডিশন তখন কিন্তু আমাদের ফেভার করেছিল। তো এবারও অন্য সব কিছু ইন্টারনাল কন্ডিশন আমাদের বিপক্ষে, কিন্তু আন্তর্জাতিক কন্ডিশন আমাদের ভীষণভাবে পক্ষে। তার কারণ আন্তর্জাতিকভাবে যখন যুদ্ধ পরিস্থিতি, তখন শিল্প করা খুব কঠিন। এছাড়াও ইনফ্লেশন, একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস, একটা ইনডেপ্টেডনেস, সবই ট্রিমেন্ডাসলি হিট করতে চলেছে। তো সুতরাং যে নতুন শিল্প হওয়ার জায়গাটা এই মুহূর্তে অনেকটাই কম। আর এছাড়া যে একটা তো যে যুদ্ধ পরিস্থিতি আছেই, কখন চীন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া শুরু হয়ে যায় তারও ঠিক নেই। তো অ্যাজ এ হোল এই জন্যেই এই একটাই জায়গা আছে যে কারণে আপাতত বেঁচে থাকা যাবে। মানে বিগত 2007 থেকে 2026 এই 19টা বছর মমতা ব্যানার্জি জাস্ট পুরোটাকে যে স্কোয়ান্ডার করলো, পুরো ধ্বংস করেছে। এবং একা মমতা ব্যানার্জি না, মমতা ব্যানার্জির সঙ্গে যে একটা ছাগলের যে একটা ক্লাস ছিল, এমনিতে বলছি আমি যে বাঙালি মধ্যবিত্তর বুদ্ধিশুদ্ধি খুবই কম, খুব লো আইকিউ। তো এদের যে ক্লাসটা মমতা ব্যানার্জিকে ঘিরে ছিল, মমতা ব্যানার্জিকে জননেত্রী বলতো। তো এদের যে অপদার্থটাই আসল, যে 19 বছরে আমরা কিচ্ছু অ্যাচিভ করতে পারিনি, 19 বছরে আমরা একটু এগোতে পারিনি। এগোনো কাকে বলে সেটাও খুব ভালো করে বোঝে না। এগোনো মানে কি? আরে ভাই, তুমি তো মানে এই যে শিল্পায়ন, নগরায়ন, এগুলো একটা ন্যাচারাল প্রক্রিয়া, তুমি তো এটাকে বন্ধ করতে পারো না, কিন্তু তুমি আদি পুঁজির সঞ্চয়টাকে অন্যভাবে চালনা করতে পারো, তুমি এই প্রক্রিয়াটাকে নিজের মতো করে চালনা করতে পারো। আমরা দেখেছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে কি হয়েছিল, নাকি বাঙালি যে মধ্যবিত্ত, সে মূলত গুজরাটি মারোয়ারি পুঁজির এজেন্ট বাঙালি কৃষককে উচ্ছেদ করতে গেছিল। আমরা এটা বিরোধিতা করেছিলাম। এবার আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, বাঙালি মধ্যবিত্তকে বাঙালি কৃষকের সঙ্গে হাত মিলিয়ে গুজরাটি মারোয়ারি পুঁজিকে উচ্ছেদ করতে হবে। যেটা আমরা বাংলাদেশে দেখেছি যে উর্দু পুঁজিকে এরা উচ্ছেদ করেছে বাঙালি মধ্যবিত্ত বাঙালি কৃষকের সাথে হাত মিলিয়ে। তোমাকে ইন ওয়ান ফর্ম অর আদার এই কাজটা করতে হবে ওয়েস্ট বেঙ্গলে। এছাড়া
মানে বোঝেই না, কিছু কিছু বোঝেই না, শুধু হলো গিয়ে যে তোলাবাজি করে কাটিয়ে গেল। আর হলো গিয়ে না, ঠিক আছে অতিরিক্ত জমি যাতে না হয় সেটা দেখে গেল, অতিরিক্ত জমি টমি যাতে না তোলে, একটু গরিব প্রেমী কিছু ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ করে দিল। এইভাবে এভাবে মমতা ব্যানার্জি কাটিয়ে গেল 19টা বছর। 19 মানে এমনিতে 15 বছর আর কি, 19 বছর বলছি কারণ 2007-এর পরই অ্যাকচুয়ালি যে গেম ওভার হয়ে গেছিল সিপিএম। তো যাই হোক, এবার দেখা যাক যে বিজেপির কি হয়। এমনিতে মানে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে আর কোনো কম্প্যাশন নেই, কম্প্যাশন নিয়ে আনো এটা বলার মতো জায়গাও নেই। মানে গ্রাম বাংলার অর্থনীতি ভেঙে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, এটা আটকাবার কোনো দিক এই মুহূর্তে নেই। সুতরাং ইন্টারনাল কন্ডিশনগুলো পুরোপুরি যে বিপক্ষে, এক্সটার্নাল কন্ডিশনটা আমাদের সপক্ষে আছে। কারণ এক্সটার্নালি এখন বিশাল শিল্প বা বিশাল যে পুঁজির যে গতি নেই, তো সুতরাং প্রচুর যে উচ্ছেদ করব আমি যে দখল করব সে করার মতো অর্থনৈতিক অবস্থা নেই। এছাড়াও আন্তর্জাতিকভাবেও একটা যুদ্ধ পরিস্থিতি, চীনের উত্থান হচ্ছে, আমেরিকার পতন হচ্ছে, এটাও অর্থনৈতিকভাবেও হলো গোটা বিশ্ব জুড়েই ইনক্লুডিং ইন্ডিয়া ফ্যাসিবাদের এগেনস্টে যায়। ও এটাই এখনও মানে অবস্থা। তো আগামী দিনে কি হয় দেখা যাক। এখন তো অনেক মানে হ্যাঁচড়াতে হবে। আমার সিঙ্গুর নন্দীগ্রামের আগে মূলত যে রাজারহাট থেকে আমি কাজ করি, কি হয়েছে কৃষকদের কাছে যেতাম, শুনতাম খারাপ হয়েছে, তবুও শুনতাম তারা জমি বিক্রি করে দিয়েছে, অনেক টাকা পেয়েছে, সেগুলো আবার জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। কোথাও দেখেছি যে শ্বশুর তার বৌমাকে নিয়ে পালিয়ে গেছে, মা আর ছেলে বসে আছে ওই টাকা পেয়ে আর কি। মানে কিভাবে ধ্বংস হয়ে গেছে কৃষি সমাজ, মানে কৃষি পরিবারগুলো, সেটা দেখেছি। কিন্তু আমি কোনো রেজিস্ট্যান্স দেখিনি রাজারহাটে। 2003 থেকে এরকমই চলছিল, 2006 সিঙ্গুরে একটু হলো, তাও রেজিস্ট্যান্স এত স্ট্রং ছিল না যে মানে হারানো যায় পুঁজিকে। এবং কিন্তু সে একটা যে ডিবেট তুলেছিল এবং বহু মানুষের কষ্ট হচ্ছে সেটা বোঝাতে পেরেছিল ফাইনালি, যে নন্দীগ্রামে এসে রীতিমতো মুখ থুবড়ে পড়ে। এবং অবশ্যই আন্তর্জাতিক ক্রাইসিস, আন্তর্জাতিক ইকোনমিক ক্রাইসিস দুটো মিলিয়ে জয় হয়েছিল। তো এখন ওই রাজারহাটে যেমন যে 3 বছর ধরে যে এক্সপিরিয়েন্সের মুখে পড়তে হয়েছিল, আমার মনে হচ্ছে এখানেও আগামী 2-3 বছর ধরে ওরকম চলবে আর কি। এখানে ওখানে করবে, কারণ এখন যা করবে কিছু তো বলার নেই, লোক নেই কোনো কেউ কিছু বলার। যাই হোক, এরকম চলুক কয়েকদিন। যাই হোক, আপনারা ভালো থাকবেন। অজস্র ধন্যবাদ।